যে ওনাদের কলকাতাতে অনেক স্লিপার সেলস আছে এবং বাংলাদেশের থ্রুতে ওরা বা নেপালের থ্রুতে ওদের আইএসআইরা কোনো কিছু করাতে পারে, যেখানে কলকাতাতেও ব্লাস্ট হবে, অ্যাটাক হবে। কিছু লোন উলফ যেগুলো আমরা বলি, একাকী নেকড়ে, তা আইএসআইএস মডেলের তারা কাজ করবে। সেটা পসিবল, হ্যাঁ সেটা বড় ভালোভাবে পসিবল। কলকাতা একটা বড় শহর। দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, এই সমস্ত শহরগুলোতে আমাদের অ্যালার্ট হওয়ার দরকার আছে। হায়দ্রাবাদ, আহমেদাবাদ, বড় বড় শহর যেগুলো, সেগুলোতে অ্যালার্ট হওয়ার দরকার আছে। কারণ একটা বড় শহরে কোনো বড় ঘটনা ঘটাতে পারলে, যেমন মুম্বাইতে হয়েছিল, সারা পৃথিবী জানতে পেরে যায় এবং বিদেশিরা জানতে পেরে যায়। বিবিসি কভার করবে, ফক্স নিউজ কভার করবে। তো এরকমভাবে আমার মনে হয় আমাদের বাট ওনার কথাটাতেই যে কিছু হয়ে যাবে, পাকিস্তানের কোনো নতুন ক্যাপাবিলিটি বেড়ে গেছে তা না। তাহলে অপারেশন সিন্দুর পার্ট 2 কি এখন শুধু সময়ের অপেক্ষা? স্যার, তাহলে কি এটা একদম ক্লিয়ার কাট যে পাকিস্তান কিন্তু আরও একবার সরাসরি আর কি থ্রেট দিয়ে বলেছে, রাজনাথ সিংয়ের মনে রাখা উচিত যে দুটো যদি পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে সেটা খুব সুখকর হবে না। তো যদি পরমাণু শক্তি প্রদর্শনের জন্য পাকিস্তান কোনো রকম চিন্তা ভাবনা করে, তাহলে ভারত সেটা কি প্রতিহত করার জন্য একদম 100% প্রস্তুত? বেশি বাড়াবাড়ি করলে এবার সরাসরি কলকাতা পর্যন্ত আমরা পৌঁছে যাব। একদিকে পাকিস্তানের এই রকমটাই হুমকি, আর অন্যদিকে আবারও ট্রাম্পের হুঁশিয়ারি, সময়সীমা মাত্র 48 ঘন্টা, তার মধ্যে যদি হরমুজ প্রণালী খোলা না হয় তাহলে ইরান থাকবে নরকে। এই দুই জোড়া ফলায় ইতিমধ্যে বিদ্ধ দেশ এবং গোটা দুনিয়া। সত্যি কি কলকাতার জন্য পাকিস্তানের এই থ্রেট, এইটা চিন্তার বিষয়? বর্তমানে বিশ্ব রাজনীতি, বিশ্ব কূটনীতি কি বলছে, এবং একই সঙ্গে ভারত এই যে পাকিস্তানের এই যে হুঁশিয়ারি সেটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে চলবে আলোচনা। আমাদের সঙ্গে আমরা পেয়ে গিয়েছি ব্রিগেডিয়ার দাসকে। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। প্রথমেই যে প্রশ্ন উঠে আসছে, এর আগে একাধিকবার আমরা দেখেছি যে পাকিস্তান অনেক বড় বড় কথা বলেছে কিন্তু উল্টে তারাই মুখ থুবড়ে পড়েছে। আবার এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি কিন্তু সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন বেশি বাড়াবাড়ি করবে না। কিন্তু বাড়াবাড়িটা কি আদত ওরাই করছে? এত সাহস পাকিস্তান পাচ্ছে কোত্থেকে, কি বলতে চান? দেখুন, অনেকগুলো কথা। প্রথম কথা হচ্ছে, পাকিস্তানের যিনি ডিফেন্স মিনিস্টার, এনার মানে রিলায়েবল পার্সোনালিটি না। ইনি কথা বলেন অতিমাত্রায় এবং এনাকে দিয়ে বলানো হয়। এবং যদি দেখেন এনার আগের কথাগুলো, অনেক আগে ইনি নিউক্লিয়ার অ্যাটাকের হামলা দিয়ে কথা বলেছেন। একসময় এনাকে একজন ইন্টারন্যাশনাল জার্নালিস্ট লাইভ টিভিতে জিজ্ঞেস করছিলেন যে আপনি কোথার থেকে জানলেন যে ভারতবর্ষের এত ক্ষয়ক্ষতি হয়েছে অপসিদুরে? বলল সোশ্যাল মিডিয়ার থেকে জেনেছি। তো এনার মানে কথাকে এতটা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, ফাঁকা আওয়াজ, রেটারিক যেটাকে বলে। কিন্তু যেটা উনি হিন্ট করতে চেয়েছেন সেটার মধ্যে একটা প্রচ্ছন্ন হুমকি আছে। তার কারণটা কি? দুটো ব্যাপার। একটা হচ্ছে, যদি কলকাতাতে আমরা হামলা করব বলছেন, তার মানে মিসাইল হামলার কথা বলছেন। সেই মিসাইল হামলা মানে তাদের কাছে এমন রেঞ্জের মিসাইল আছে যেটা কলকাতাতে পৌঁছাতে পারে। এটা একটু কল্পনার বাইরে চলে যাচ্ছে, কারণ ওখান থেকে উড়ে কলকাতায় পৌঁছাবে, মাঝখানে এতগুলো রাজ্য পার হবে, তো আমাদের এয়ার ডিফেন্স নামিয়ে দেবে সেই মিসাইল। একটা, আমার মনে হয় যেটা উনি বলতে চেয়েছেন যে ওনাদের কলকাতাতে অনেক স্লিপার সেলস আছে এবং বাংলাদেশের থ্রুতে ওরা বা নেপালের থ্রুতে ওদের আইএসআইরা কোনো কিছু করাতে পারে, যেখানে কলকাতাতেও ব্লাস্ট হবে, অ্যাটাক হবে। কিছু লোন উলফ যেগুলো আমরা বলি, একাকী নেকড়ে, আইএসআইএস মডেলে তারা কাজ করবে। সেটা পসিবল, হ্যাঁ সেটা বড় ভালোভাবে পসিবল। কেন পসিবল বলছি? কারণ আমাদের এত বড় একটা বর্ডার আছে বাংলাদেশের সাথে, এবং ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গায় সেই বর্ডারটা বেশ অসুরক্ষিত, এবং সেই বর্ডার দিয়ে বহু লোক আসে, এবং এখানে একটু তদবির করলে, যেটুকুনি আমি শুনেছি, জেনেছি, মিডিয়াতে দেখেছি, যে এই মানে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট পাওয়া যায় এবং এখানে থাকা যায়। কেউ হয়তো ঢুকলো, টেররিস্ট কোনো, যেমন ধরুন আনসারুল বাংলার কোনো টেররিস্ট ঢুকলো, আইএসআইয়ের হয়ে কাজ করছে, কিন্তু এখানে হয়তো সে একটা অটো চালায়। এটা পসিবল এখানে, কারণ সে ডকুমেন্ট পাওয়া যায় এবং তার অতটা ভেরিফিকেশন হয় না। তো এর আগে আমরা দেখেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশই ধরেছে, বহু কলকাতা থেকে ধরেছে, বর্ধমান থেকে দেখেছে। আপনি যদি একটু ডাটা দেখেন, তো তারা এলো কোত্থেকে আর কী করে তারা আধার কার্ড বানালো, কী করে ভোটার কার্ড বানালো, এটা হয়।
তো এইটা একটা থ্রেট যেটা হতে পারে, এটা বাস্তব থ্রেট, আজকের থ্রেট না, বহুদিনের। উনি হয়তো সেটা মুখ ফসকে বলেছেন বা বলে ফেলেছেন। তা বলে কি সত্যিই আপনি যেটা প্রশ্ন করছেন যে আমাদের আতঙ্কিত হওয়ার দরকার আছে যে পাকিস্তান আমাদের শেষ করে দেবে? একেবারেই না। আমার মনে হয় না যে ওনার কনটেক্সট ছিল উনি এরকম বলে বাজার গরম করেন, এবং এটা নিয়ে চর্চাও হচ্ছে, ক্রিটিসিজমও হচ্ছে। আবার কিছুদিন পরে উনি আবার অন্য কিছু বলবেন। বাট আমাদের কি তৈরি হওয়া প্রয়োজন? হ্যাঁ, নিশ্চয়ই প্রয়োজন। আমাদের কি আরও সাবধানতা নেওয়া উচিত? ইয়েস, আমাদের এত বড় বর্ডার যেখানে আছে সেখানে বর্ডার টোটালি সিল করে দেওয়া উচিত, এবং বর্ডারের পিছনে যদি কেউ বর্ডার ক্রস করেও ঢুকে যায় তাহলে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত আমার মনে হয়। এবং সেইখানে পশ্চিমবঙ্গের এবং বিশেষ করে কলকাতা একটা বড় শহর, দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, এই সমস্ত শহরগুলোতে আমাদের অ্যালার্ট হওয়ার দরকার আছে। হায়দ্রাবাদ, আহমেদাবাদ, বড় বড় শহর যেগুলো, সেগুলোতে অ্যালার্ট হওয়ার দরকার আছে। কারণ একটা বড় শহরে কোনো বড় ঘটনা ঘটাতে পারলে, যেমন মুম্বাইতে হয়েছিল, সারা পৃথিবী জানতে পেরে যায় এবং বিদেশিরা জানতে পেরে যায়। বিবিসি কভার করবে, ফক্স নিউজ কভার করবে। তো এরকমভাবে আমার মনে হয় আমাদের বাট ওনার কথাটাতেই যে কিছু হয়ে যাবে, পাকিস্তানের কোনো নতুন ক্যাপাবিলিটি বেড়ে গেছে, তা না। স্যার, আপনি যেরকম বলছিলেন যে বড় বড় শহরগুলোকে এর আগে দেখেছি আমরা একাধিকবার টার্গেট করা হয়েছে, দিল্লিকে টার্গেট করা হয়েছে, মুম্বাইতে টার্গেটেড হয়েছে এবং একাধিকবার হামলাও হয়েছে, এবং পাকিস্তানের তরফ থেকে একাধিকবার এরকম বিবৃতিও দেওয়া হয়েছে যে এবারে ভারত শেষ হয়ে যাবে। আমরা দেখেছি যে সমস্ত টেররিস্ট অ্যাক্টিভিটিসগুলো হয়েছে সেই ক্ষেত্রেও তারা বারবার বলেছেন যে শ্রীনগরে আমরা নাস্তা করব আর দুপুরবেলায় লাঞ্চ করব নয়াদিল্লিতে। তবে কলকাতা, এবারে সরাসরি হিট পয়েন্ট কলকাতার কথাই উল্লেখ করা হয়েছে এবং একাধিকবার এই কথা তো উল্লেখ হয়েছেই, একই সঙ্গে বলা হয়েছে আরএসএস এর অফিসেও হামলা হবে। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন, যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই কি কলকাতার নাম উঠে আসছে? আমার মনে হয় ওনাকে ফিড করা হয়। কারণ পাকিস্তানকে চালায় সিভিলিয়ান গভর্নমেন্ট না, চালায় পাকিস্তান আর্মি, আইএসআই, আসিফ মুনির তার দলবলরা। তারা হয়তো ফিড করে যে এই আরএসএস কথাটা বলো। আপনি যদি দেখেন যে পেহেলগাঁওতে যে টেরিস্ট অ্যাটাকটা হয়েছিল, তাতে প্রত্যেকটা টেরিস্ট আমাদের মানুষগুলোকে যারা মারা গেছেন তাদের মেরে বলেছিল মোদিকে বলো। এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। আমার সেখানে মনে হচ্ছে এই আরএসএসটাও একটা কোথাও শাসক দলের সাথে লিঙ্ক করে একটা ক্রিয়েট করা হচ্ছে, সেন্সেশন, পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে, সেটা তারা দিচ্ছে, তার জন্য তো ভারত থেমে থাকবে না, ভারত তার কাজ করছে তার মতো করে। শুধুমাত্র তাই নয় স্যার, এছাড়াও আর কি আসিফ বলেছেন যে ভারত নিজেদের লোককে পাঠাবে, আর না হলে পাকিস্তানে যারা জেলবন্দি রয়েছেন তাদেরকে ব্যবহার করে ওখানে বড় সড়ো কোনো নাশকতার ছক কষছে। তো তার এই দাবির মধ্যে কতটা সত্যতা রয়েছে বলে স্যার মনে করেন? ভারত তো নাশকতা কোনোদিন করেনি, আজ অবধি তো ভারতের নাম আসেনি। পাকিস্তান তো সারা পৃথিবীতে নাশকতা এক্সপোর্ট করে। আমরা যেমন পৃথিবীতে স্যাটেলাইট আমরা পাঠাই মহাকাশে, পাকিস্তান টেররিস্ট পাঠায় অন্যান্য দেশে। এবং হিলারি ক্লিন্টন নিজে পাকিস্তানকে একবার ফেড আপ হয়ে বলেছিলেন, পাকিস্তানের মাটিতে ইসলামাবাদে দাঁড়িয়ে, নিজের বাগানে যদি আপনারা সাপ পোষেন তো সেই সাপ তো একদিন আপনাদেরও কামড়াবে। এবং বহুবার পাকিস্তানের বহু টেররিস্ট গ্রুপ আছে পৃথিবীর, সব পাকিস্তানে থাকে, জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা, এবং বহুবার পাকিস্তানকে সেই নিয়ে বলা হয়েছে। হালে তুলসী গাবার্ড বলেছিলেন পাকিস্তান এমন নাকি মিসাইল বানাচ্ছে যেটা আমেরিকার মাটি অবধি পৌঁছে যাবে, এবং সেটা নিয়ে তোলপাড় হয়ে গেছিল নেট দুনিয়া। তো ফলে পাকিস্তান, ভারত ওই যেটা ফলস ফ্ল্যাগ অপারেশন বলে, যে ভারত নিজে সাজানো একটা করে পাকিস্তানকে অ্যাটাক করবে, ভারতের তো সেই আমি চিন্তাধারা তো দেখতে পাই না। ভারত হচ্ছে যখন যখন পাকিস্তান কিছু বদমাইশি করবে তো পাকিস্তানকে কান ধরে উঠবোস করাবে, যেমন ৭১-এ করেছিল, যেমন কার্গিলে করেছিল, যেমন সিয়াচেনে করেছিল, যেমন ৬৫-তে করেছিল, এবং যেমন অফ সিঁদুরে করেছে। যখন যখন যেমন যেমন বদমাশির লেভেলটা হবে তেমন তেমন, যেমন ৭১-এ আপনারা সবাই দেখেছেন যে সই করে পাকিস্তানের জেনারেল নিয়াজি কিছু লিখছেন, ওটাতে উনি কি লিখছিলেন পাকিস্তানের লোকগুলোকে তো জিজ্ঞেস করতে ইচ্ছা। আসিম মুনির তো তখন বোধহয় শিশু ছিল, যে উনি কি লিখছিলেন সই করে। উনি লিখছিলেন আমি স্যারেন্ডার করলাম ভারতের কাছে ৯৩,০০০ সৈনিক নিয়ে। তো এইরকম তো অনেকবার হলো। কার্গিলের যুদ্ধের পরে পাকিস্তান লিটারেলি মানে হাতে পায়ে ধরে ক্ষমা চায়, এবং মাঝখানে আমাদের একজন পাইলট পড়ে গেছিল, ভারত বলেছিল অ্যাটাক করে দেবো, সেই পাইলটকে সসম্মানে ওয়াঘা বর্ডার দিয়ে ফেরত পাঠানো হয়। তো পাকিস্তানকে আমরা অতটা থ্রেট মনে করি না, ওরা মনে করে যে আমরা হয়তো ওদের কিছু করে দেব। ভারতের সেই আগ্রাসনও নেই, আর অন্য দেশের টেরিস্ট অর্গানাইজেশন বানাবার মতো বা সেলফ ফ্ল্যাগ, এই ফলস ফ্ল্যাগ অপারেশন করবার মতো ইচ্ছাও নেই, আমি যেটুকুনি জানি।
আমি তো চাই করুক ভারত, বাট ভারত করে না। বংশের পর বংশ ভারতে করে না। ভারত একটু আমার মতো লোকেরা চায় যে পাকিস্তানে আরও কিছু করুক, আরও বিষ ছড়াক পাকিস্তানে, যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে। বাট ভারতবর্ষের স্টেট পলিসি, যেটা অফিসিয়াল গভর্নমেন্টের পলিসি, সে যে গভর্নমেন্টই হোক, এর আগের গভর্নমেন্ট বলুন, এখন বলুন, ভারত সরকারের পলিসি না, আমরা এই নোংরামোর মধ্যে ঢুকবো না। কারণ এই নোংরামো ঢুকলে আলটিমেটলি ওটাই হবে, মানে সাপ পুষলে সাপ কামড়াবে একদিন। তো আমার মনে হয় সেখানে আসিম মুনিরের স্টেটমেন্টটা নিয়ে চিন্তা করবার দরকার নেই। ভারতের প্রস্তুত থাকার দরকার আছে, এবং ধ্বংসের জন্য, ভালোভাবে শক্তিশালী ধ্বংসের জন্য প্রস্তুত থাকার দরকার আছে। স্যার, এই বিষয়ে বারবার উঠে আসে অটল বিহারী বাজপেয়ীর একটা কথা। তিনি যখন কার্গিল ওয়ার ডিক্লেয়ার, যখন আর কি তিনি অফিসিয়ালি করতে যাবেন, যেরকমটাই প্রেসিডেন্টের পক্ষ থেকে আর কি ওয়ার ডিক্লারেশন হয়, তো তার বিহাফে তিনি বলেছিলেন যে শান্তি এবং শক্তি একই মুদ্রার দুই পিঠ। যেখানে শান্তি বিঘ্নিত হয় সেখানে শক্তি প্রদর্শন করতেই হয়। তো একাধিকবার অপারেশন সিন্দুর নিয়ে তার এই কথার পরিপ্রেক্ষিতেই চলে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এছাড়াও এস জয়শঙ্কর, সাম্প্রতিককালে কেরলে রাজনাথ সিং, তারা উল্লেখ করেছেন যে অপারেশন সিন্দুর কিছুক্ষণের জন্য স্থগিত হয়েছে, এটা কিন্তু একদম পুরোপুরি শেষ হয়ে যায়নি, এটা কিন্তু চলছে। তাহলে অপারেশন সিন্দুর পার্ট 2 কি এখন শুধু সময়ের অপেক্ষা? দেখুন, আমার পার্ট 1 পার্ট 2 ঠিক বলবো না, বাট অপারেশন সিন্দুর নিয়ে যেটা আমাদের গভর্নমেন্টের পলিসি, যে অপারেশন ইজ অন। যেখানে যেখানে ভারতবর্ষের বিরুদ্ধে কোনো কেউ ফ্যাক্টরি লাগাবে টেররিজমের, তাদের আমরা কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং দরকার পড়লে সামরিকভাবে মোকাবিলা করব। খালি যে সামরিক সেটা না। যেমন আমি একটা ছোট্ট অন্যরকম এক্সাম্পল দিচ্ছি। কানাডা আমাদের ওয়েস্টার্ন বর্ডারে খালিস্তানের মুভমেন্টকে লালন পালন এবং অভিভাবকের মতো রাখত। ভারত এটা পছন্দ করছিল না, ভারত অনেকবার বলেছে, বাট তারা শুনছিল না। তারপরে অদ্ভুতভাবে সেই গভর্নমেন্ট পাল্টে গেল, এবং এখন যে গভর্নমেন্ট, তারা ব্যান করে দিয়েছে যে কোনো খালিস্তান মুভমেন্ট কানাডাতে চলবে না। এটা তো মিলিটারিলি হয়নি, এটা হয়েছে পলিটিক্যালি, ইকোনমিক্যালি, আর আপনার কি বলে, ডিপ্লোম্যাটিক্যালি। যেমন আরেকটা এক্সাম্পল দিই, মালয়েশিয়া, ওনাদের একজন ছিলেন প্রাইম মিনিস্টার, তিনি খুব ভারতের কাশ্মীর নিয়ে তার খুব মাথা ব্যথা হয়েছিল। তখন ভারত, মালয়েশিয়ার থেকে আমরা বহু বহু টাকার পাম অয়েল কিনি। মালয়েশিয়ার ইকোনমি, আপনি যদি মালয়েশিয়ায় ল্যান্ড করেন এয়ারপোর্টে, তাহলে দেখবেন যখন ল্যান্ড করছেন চারদিকে খালি পাম গাছ, ওটাই ওদের ইকোনমি। খুব ভালোই, মানে আমরা নিই ওদের কাছ থেকে। ভারতে কিছু ল পাস করে, যাতে এই তেলগুলোতে ব্লেন্ডিংয়ের ল পাস করে, যাতে ওই পাম অয়েলের ইকোনমিতে ধাক্কা লাগে। তারপরে ওই গভর্নমেন্ট পড়ে যায়, নতুন মানুষ আসে, এসেই তিনি ফার্স্ট ভারতে আসেন। তো এইগুলো ক্ষমতা আছে ভারতের বাধ্য করবার অন্য দেশকে, সবসময় মিলিটারিলি না। এবং পাকিস্তানকে বাধ্য করবার জন্য আমরা জল বন্ধ হয়েছে এখন, আপনি জানেন যে ইন্দাস রিভার ওয়াটার ট্রিটি, IWT যেটাকে বলে। তো এরকম করে পাকিস্তানকে পিছমোড়া করছে। পাকিস্তান নানাভাবে, কখনো ইউএসের চাপলুসি করে, কখনো চায়নার পোস্ট অফিস বয় হয়ে, ডাকিয়া হয়ে কাজ করে, এবং সেইভাবে কোনো রকমের টিকে আছে তারা IMF-এর লোন নিয়ে এখান ওখান থেকে। তো ফলে আমি এইটাকে এতটা দেখছি না, কারণ পাকিস্তান এই মুহূর্তে খুব বিপদের মধ্যে আছে। আফগানিস্তান তাদের অসুবিধা করছে, বালুচিস্তান অসুবিধা করছে, এবং গালফ কান্ট্রিজ, বিশেষ করে সৌদি আরবিয়া আর UAE, পাকিস্তান থেকে বলছে টাকা ফেরত দাও, তোমরা এত নিয়েছো, $2 বিলিয়ন ফেরত চেয়েছে। ওরা বলছে আমরা দিয়ে দেব। তার কারণটা কি? কারণ পাকিস্তান, এই যে ইরান ওদের ওপরে অ্যাটাক করছে, গালফ কান্ট্রিজগুলোর ওপরে, পাকিস্তান মুখ বন্ধ করে আছে, একবারও বলেনি ইরান তোমরা অ্যাটাক করোনি। তাহলে কিসের ট্রিটি আর কিসের টাকা দেওয়া খয়রাতের জন্য? ফেরত দাও। কতদিন সময় দিয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন নিউজে, 28 দিন মতো সময় দিয়েছে বোধহয়। এইবার কি হচ্ছে, যেদিনকে ইসরায়েল অ্যাটাক করছিল ইরানকে, আমি পার্ট 1-এর কথা বলছি, অপারেশন রাইজিং লায়ন বা এরকম কিছু একটা, রোডিং লায়ন এরকম নাম দিয়েছিল, জুন মাসে, গত বছরের জুন মাসে, যে 14 দিনের একটা যুদ্ধ চলে ইরান আর ইসরায়েলের। তখন ওই মুহূর্তে 18ই জুন পাকিস্তান, যখন এই অপারেশনটা চলছে, পাকিস্তানের আসিম মুনির US প্রেসিডেন্টের সাথে লাঞ্চ করছিলেন। তো ইরান তো বিশ্বাস করে না এখন পাকিস্তানকে, এখন ইরানও বিশ্বাস করছে না, কারণ পাকিস্তান একটা মধ্যস্থতার চেষ্টা করেছিল, তুর্কিকে ডেকেছিল আর ইজিপ্টকে ডেকেছিল, ভগবান জানে তাদের কেন ডেকেছিল, আর কেউ আসেনি বোধহয়। এবার কি হচ্ছে, মধ্যস্থতার জন্য ইরান আসেনি। কেন আসেনি? কারণ বিশ্বাস করে না, ওই যে এটা বললাম। এবার ইরান বিশ্বাস করছে না, এদিকে UAE টাকা ফেরত চাইছে, আর সৌদি আরবিয়াও একটু নারাজ, চীন তো একটু ক্ষেপেই আছে পাকিস্তানের ওপর। এবার কি হচ্ছে, পাকিস্তান এই সময় একটা
যদি পারে ভারতের সাথে যুদ্ধ দেখিয়ে কোনো রকমভাবে এই ইরান আর সৌদি আরবিয়ার গলা দুই দিক দিয়ে সাঁড়াশি চাপ থেকে বেরাবার জন্য যদি পারে, কারণ ওরা ওটাই বোঝে যে যুদ্ধ করলে হয়তো পার পেয়ে যাবো, ওদের মিলিটারি ব্রেন নিয়ে ওরা কাজ করে, পলিটিক্যাল ব্রেনটা ওদের অফ থাকে। তো ফলে ওই খোজা আসিফ এরকম উল্টোপাল্টা কথা বলবে, আর ওই ভদ্রলোক আপনাদের প্রাইম মিনিস্টার যিনি আছেন নওয়াজ শরীফের ভাই, তো শাহবাজ শরীফ, উনি গিয়ে চাপলুসি করবেন এখানে ওখানে ডোনাল্ড ট্রাম্পের। এটা করে ওরা খাচ্ছে, খাক, ভারতের এই নিয়ে এত দরকার নেই, ভারত প্রস্তুত আছে। পাকিস্তান আমাদের মেন শত্রু না, আমাদের মেন শত্রু মানে কম্পিটিটর বলুন, শত্রু বলুন, যার থেকে চিন্তার কারণ হচ্ছে সেটা চীন। এই মুহূর্তে আমাদের মনে হয় সেটার জন্য আমরা মোকাবিলা করতে সম্ভব আর কি। স্যার তাহলে কি এটা একদম ক্লিয়ার কাট যে পাকিস্তান কিন্তু আরও একবার সরাসরি আর কি থ্রেট দিয়ে বলেছে রাজনাথ সিংয়ের মনে রাখা উচিত যে দুটো যদি পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে সেটা খুব সুখকর হবে না। তো যদি পরমাণু শক্তি প্রদর্শনের জন্য পাকিস্তান কোনো রকম চিন্তা ভাবনা করে তাহলে ভারত সেটা কি প্রতিহত করার জন্য একদম 100% প্রস্তুত? দেখুন, পরমাণু শক্তিধর দেশরা সত্যিকারের শক্তি থাকলে কখনো এটা ব্যবহার করবার কথা বলে না। আপনি ফ্রান্সকে কখনো শুনেছেন? চায়নাকে কখনো শুনেছেন? ইন্ডিয়াকে কখনো শুনেছেন? এবার কি হয়, পাকিস্তানের যে পরমাণু শক্তি ওটা ভার্চুয়ালি নন এক্সিস্টেন্ট। বিশেষ করে অফ সিঁদুরের পরে ওরা কিরানা হিলে যেগুলো করেছিল সেগুলো আমরা মানে একরকমভাবে আমি যেটুকুনি মিডিয়া পড়ে বুঝতে পারি যে তাতে আমরা আঘাত এনেছি, তারা আর ব্যবহার করতে পারবে না। এটা আমি দেখলাম যেদিনকে আমাদের ডিজিএমও ব্রিফিং হচ্ছিল, কোনো জার্নালিস্ট জিজ্ঞেস করলেন যে কিরানা হিলে নিউক্লিয়ার বম ছিল, সেগুলো আপনারা মেরেছেন? বলছে ওখানে নিউক্লিয়ার ছিল। আচ্ছা, জানতাম না তো। এমনি করে একটা পাইলট বললেন, আমাদের এয়ারফোর্সের পাইলট না, ডিজিএমও এয়ারফোর্সের যিনি মিলিটারি অপারেশন দেখছিলেন। তারপরে আমাদের প্রাইম মিনিস্টারও বললেন যে দিনের বেলায় সূর্য দেখিয়ে দিয়েছি তোমাদের। এই কথাগুলো যদি ট্যাগ করেন তো আমার মনে হয় ওরা স্ট্রাইক করেছে, এবং হট করে একটা আমেরিকার প্লেন এসে ওদের রেডিয়েশন মেপে গেছিল যে না কিছু হয়নি, কিছু হয়নি, এমনি একটা কথা। বাট আমি যেটুকুনি জানি ওই কিরানা হেল এরিয়াটা নাকি কাউকে আর যেতে দিচ্ছে না, রেডিয়েশনের ভয়। পাকিস্তান কি নিউক্লিয়ার মানবে, ডেলিভারি কিভাবে করবে আমি জানি না। নিউক্লিয়ার ডেলিভারিটা খুব বড় চ্যালেঞ্জ। নিউক্লিয়ার বোম বানিয়ে বসে থাকলে হবে না, ওটা মিসাইল দিয়ে আসতে হবে, বা প্লেন দিয়ে আসতে হবে, বা সাবমেরিন দিয়ে আসতে হবে। নওয়াজ শরীফ আর আসিম মনির দৌড়ে দৌড়ে গিয়ে ছুঁড়ে মেরে দেবে, নিউক্লিয়ার ফেটে যাবে, এরকম তো না। তো ফলে কী হচ্ছে, ডেলিভারি মিন্স করে ভারত সেটাকে বন্দোবস্ত করবে। এবার একটা আসি আসল কথায়, যেটা ভারত কখনো মুখে বলে না। নিউক্লিয়ার গেমের মধ্যে একটা সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বলে কথা আছে। সেকেন্ড স্ট্রাইক মানে আপনি যদি আমাকে ধ্বংস করবার জন্য নিউক্লিয়ার মারেন, তাহলে আমার কাছে মরবার আগে আপনাকে মরণ কাবার দেওয়ার জন্য একটা থাকবে। সেটা ইন্ডিয়ার আছে, পাকিস্তানের নেই। সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি সবার থাকে না। কেন থাকে না? এর জন্য দরকার হয় জলের তলায় সাবমেরিন, যেটা কোথায় আছে কেউ জানবে না, যে নিউক্লিয়ার স্ট্রাইক করে দেবে যদি ভারতবর্ষের কোনো অ্যাটাক হয়। বুঝতে পারলেন? এবং সেখানে সে ধ্বংস করে বেরিয়ে চলে যাবে। ভারতবর্ষ যাক যাক, এবং ভারতবর্ষ এত বড় দেশ যে 100টা নিউক্লিয়ার বোম মারলেও তাও ভারতবর্ষের কিছু টিকে থাকবে। মানে আমি কথার কথা বলছি, হিরোশিমা নাগাসাকি যেমন, পুরো জাপান তো গুঁড়ো হয়নি, আর আমরা জাপানের থেকে তো কত গুণ বড় তো আপনি জানেন। কিন্তু পাকিস্তানকে আমরা যদি সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি ব্যবহার করি তাহলে পাকিস্তানের কিছু থাকবে না, ধোঁয়া ধোঁয়া যেটাকে বলা যায়। এবার হচ্ছে যে কথা, যে এটাকে কি বলা হয়, নিউক্লিয়ার ট্রায়াড। মানে নিউক্লিয়ারটা আকাশপথে, জলপথে এবং স্থলপথ থেকে ফায়ার করে, মানে মিসাইল থেকে ফায়ার করলাম যেমন করে আমরা স্যাটেলাইট লঞ্চ করি, বা এয়ারফোর্সের প্লেন থেকে ফায়ার করলাম যেমন করে হিরোশিমা নাগাসাকিতে বমটাকে টস করে বার করে দিয়েছিল, বা আমরা সেকেন্ড স্ট্রাইক নেভির তলা থেকে, সাবমেরিন তলা থেকে করলাম। তো পাকিস্তান তো এগুলো সব জানে, এমন না যে ওদের জেনারেলরা জানে না। তো এই কথাগুলো বলে কেন জানেন তো? আমাদেরও দেখেন পাড়ার মস্তানরা, যদি তোমরা এটা করো কালকে মেরে দেবো, এমনি করে হুমকি দেয়। তো সেই রকম আর কি, জেনে বলে। তো ওটা মনে হয় তারা ভাবে যে এটা বললে ভারত হয়তো কিছু করবে না। আমি আজ অবধি তো মনমোহন সিং বলুন, মোদিজি বলুন, আর নরসিংহাজি বলুন, রাজীব গান্ধীজি বলুন, আমি কারো মুখে তো শুনিনি যে ভারত নিউক্লিয়ার অ্যাটাক করবে। খালি একবার আমি প্রাইম মিনিস্টারকে শুনেছিলাম, যখন পাগলের মতো পাকিস্তান বলে যাচ্ছিল বছর 2-3 আগে, বলেছিলেন আমাদেরগুলো কি খেলনা, এইটুকুনি বলেছিলেন। দিওয়ালির পটাকা এমনি বলেছিলেন, তার বেশি তো বলেননি। এরা তো রোজ বলে নিউক্লিয়ার বোম মেরে দেবো, নিউক্লিয়ার বোম মেরে দেবো। এই টেন্ডেন্সিটা থাকে সব ফিল্ডেই, যে লোকে যেটা না সেটাকে লোকে দেখাবার চেষ্টা করে। তো আমার মনে হয় না পাকিস্তানের সেই নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আছে যেটাতে ভারতকে অত সিরিয়াসলি নিতে হবে।